বৃষ্টি ভেজা সকালে শুরু হলো জার্নি উইথ ছোটনের আরও একটি নতুন প্রতিবেদন। আজকে শনিবার 29 তারিখ জুন মাসে 2024, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি রওনা হয়ে গেছি আপনাদের একটা সুন্দর মঠ দর্শন করাবো বলে। আমার আজকের গন্তব্যস্থল হচ্ছে লিলুয়া। হাওড়া স্টেশনে আমি এখন আছি, সময় হচ্ছে 10:40। আমি এখন হাওড়া স্টেশন থেকে নেক্সট স্টেশন লিলুয়া, সেই লিলুয়া স্টেশনে নামবো। ওখান থেকে টোটো বা অটো করে আমি আপনাদের আজকে একটা সুন্দর মঠ দর্শন করাতে নিয়ে যাব। সেই মঠের নাম হচ্ছে শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ। এই মঠটি প্রতিষ্ঠিত হয়েছে 1950 সালে, তার মানে মোটামুটি 74 বছর বয়স হয়ে গেল এই মঠের। এই মঠে গিয়ে আমি আপনাদের এই মঠের ইতিহাস জেনে আপনাদের বলার চেষ্টা করব। তাহলে চলুন, আজকের ব্লগ শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে লিলুয়ার উদ্দেশ্যে। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে লিলুয়া স্টেশনে। তারপর আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো লিলুয়া স্টেশন থেকে কিভাবে এই মঠে যেতে হবে। হাওড়া ব্যান্ডেল লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ব্যান্ডেল লোকালে উঠে গেলাম, এর পরের স্টপেজ হচ্ছে লিলুয়া, তাই জন্য বেশি এগোলাম না। লিলুয়া থেকে নামবো, লিলুয়াতে গিয়ে নেবে, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। ঠিক 10:49-এ আমাদের ট্রেন ছেড়ে দিল। হাওড়া থেকে লিলুয়ার রেলওয়ে দূরত্ব 4 কিলোমিটার, আর সময় নেবে মাত্র 8 মিনিট। আমি লিলুয়া স্টেশনে নেমে পড়লাম। প্রচন্ড বৃষ্টি পড়ছে, দেখুন ছাতা নিয়ে নিয়েছি। আপনারা যে প্ল্যাটফর্মে নামুন না কেন, এই আশ্রমে যেতে গেলে আপনাদের প্ল্যাটফর্ম নাম্বার 5 দিয়ে বেরোতে হবে। 5 দিয়ে বেরিয়ে তারপর দেখি টোটো বা অটো যায় কিনা। আমাদের যেতে হবে ভট্টনগর বলে, ভট্টনগর আশ্রমপাড়া। চলুন তাহলে আমি এখন ফুটওভার ব্রিজ দিয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে যাই। 5 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। আমি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোলাম। 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে দেখবেন একটা টিকিট বুকিং অফিস, ওর পাশ দিয়ে আমাদের যেতে হবে। পাশ দিয়ে গিয়ে আমাদের ধরতে হবে অটো বা টোটো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। দাদা, এখানে ভট্টনগর যাওয়ার অটো কোন? হ্যাঁ, সাদা। ভট্টনগর বসবো? কত? কত নেবে ভট্টনগর? 15 টাকা। 15 টাকা। আচ্ছা, কতক্ষণ সময় নেবে? আচ্ছা, মানে ছাড়ার পরে কতক্ষণ লাগবে? মিনিট 15 লাগবে। মানে আশ্রমপাড়ায় আমি নামবো, আমি আশ্রমে যাব। হ্যাঁ, বৃষ্টির ভেতর একটা অটোতে উঠলাম। আমার তো চশমা ভিজে গেছে, চশমা খুলে দিলাম। তো এরপর দেখা যাক কতক্ষণ লাগবে। এখান থেকে কত বললে? 15 মিনিট মতো লাগবে। আর কত ভাড়া নেবে? 15 টাকা। এখান থেকে ভট্টনগর লাস্ট স্টপেজ ওটা, 15 টাকা নেবে, আর সময় নেবে 15 মিনিট। তাহলে চলুন, ওখানে নামার পরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এখন তো চোখে চশমা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছি না কিছু, পুরো ভিজে গেছি। এই বৃষ্টির মধ্যে আমাদের অটো ছুটে চলল সেই পবিত্র স্থানের উদ্দেশ্যে। মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি কোনো রকমে লিলুয়া স্টেশন থেকে অটো ধরে এই ভট্টনগরে চলে এলাম। এই ভট্টনগর থেকে এবার আমি আশ্রমের দিকে এগোবো। যেখানে আমি অটোতে নামলাম, সেই অটোর সামনে এই আশ্রমের মূল তোরণ। সেই তোরণটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তারপর তোরণটা দেখে আপনারা জানতে পারবেন যে কোন রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তারপর আমি আশ্রমের দিকে এগোবো। এখন সময় মোটামুটি 11টা বাজতে চলেছে। মঠে যাওয়ার পথের শুরুতেই পড়বে একটি সুন্দর তোরণ। তোরণের চূড়ায় 3টে ছোট্ট মন্দির, যার মাঝে ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তি, ডান দিকে স্বামী বিবেকানন্দ ও বাম দিকে সারদা মায়ের মূর্তি। এই সামনে রাস্তা দিয়ে আমি এলাম, এসে এইখানে হচ্ছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডের সামনেই হচ্ছে এই তোরণ। আমরা এবার এই তোরণের সামনে দিয়ে আশ্রমের দিকে এগোচ্ছি। এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে মঠের দিকে এগোচ্ছি। যেহেতু এখানে এসেছি মানে ব্লগটা করতেই হবে, আপনাদের দেখাতেই হবে। এটাও একটা আলাদা রকমের আনন্দ, বৃষ্টির ভেতরে ভিডিও করা। আমরা একদম মঠের সামনে চলে এসেছি। মঠের প্রবেশের মুখে আবার একটি সুদৃশ্য তোরণ সমেত প্রবেশদ্বার।
মঠের মধ্যে প্রবেশ করে আমি মুগ্ধ হয়ে গেলাম। কি অপূর্ব মঠের অভ্যন্তরীণ পরিবেশ, যা আমাকে এক ঝলক অন্য জগতে নিয়ে চলে গেল। বুঝতেই পারলাম আমি এক পবিত্র স্থানে চলে এসেছি। প্রবেশের বাম দিকে সারিবদ্ধ জলের নল, হাত পা ধুয়ে নিজেকে শুদ্ধ করে নেওয়ার জন্য। পুরো মঠ চত্বর কংক্রিটে বাঁধানো। মঠের দেওয়ালে ঠাকুর, স্বামীজি ও মায়ের বাণী লেখা আছে, যা চোখে পড়লেই দর্শনার্থীদের মনে গেঁথে যাবে। সামনেই দ্বিতল বাড়ি, যার তলায় বিনামূল্যে বা কিঞ্চিত মূল্যে চিকিৎসার সুব্যবস্থা আছে। আর তার পাশে যুব সমাজের জন্য কম্পিউটার সেন্টারের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করা হয়েছে। মূল মন্দিরে যাওয়ার বাম দিকে খড়ের চালার মাটির একটি অপূর্ব কুঠির, যার মধ্যে সারদা মায়ের মূর্তি অধিষ্ঠিত, যা এক কথায় মনকে ছুঁয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে মঠ স্থাপনের সময় থেকে এই ছোট্ট কুঠিরে মা বিরাজমান। মায়ের কুঠিরের পাশেই একটি ফোয়ারা, যা এখন বন্ধ আছে। সামনেই বিশাল মন্দির। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করেই সামনে বিশাল উপাসনা কক্ষ। উপাসনা কক্ষের মেঝে পুরো শ্বেতপাথর দিয়ে মোড়া। দেওয়ালের চারিধারে ঠাকুরের ষোড়শ সাক্ষাৎ শিষ্যের ছবি টাঙানো আছে। উপাসনা কক্ষের বাম দিকে কাঠের বাক্সে দর্শনার্থীদের জন্য চরণামৃত রাখা আছে। উপাসনা কক্ষের ডান দিকে কাঠের সিংহাসনে এই মঠের প্রতিষ্ঠাতা স্বামী অসিতানন্দের মহারাজের ছবি বসানো আছে। স্বামী অসিতানন্দ ছিলেন সারদা মায়ের খুবই প্রিয় শিষ্য। শৈশবে ওনার ডাকনাম ছিল সাতু। পরবর্তীকালে এই সাতুই মায়ের কাছে দীক্ষা নিয়ে উঠলেন স্বামী অসিতানন্দ, যিনি অগণিত মুমুক্ষু হৃদয়ের আশ্রয় এবং ভরসা হয়ে ঠাকুর, মা, স্বামীজির আদর্শ প্রচার করে গেছেন তার কর্ম এবং সাধনার মাধ্যমে। স্বামী অসিতানন্দ মহারাজই এই পবিত্র মনোরম পরিবেশ ঘেরা আশ্রমের প্রতিষ্ঠাতা। সারদা মায়ের নাম করতে করতে সকলকে আশীর্বাদ করে 2রা জানুয়ারি মঙ্গলবার 1973 সালে 12টা 50 মিনিটে মহাসমাধিতে নিমগ্ন হলেন। মঠের সেবায়েতরা ঠাকুরের ভোগ নিয়ে যাচ্ছেন ঠাকুরকে নিবেদন করার জন্য। যে কোনো মঠ, মন্দির বা আশ্রম দর্শন করতে যাওয়ার আগে যদি আপনারা সেই পবিত্র স্থানের ইতিহাস কিছুটা জানেন, তাহলে সেই জায়গার সৌন্দর্যতা মনের হৃদয়ে গেঁথে যায়। এই মঠের নাম কেন শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ হলো, তার একটা ইতিহাস আছে, যা আমি সংক্ষেপে আপনাদের শোনাচ্ছি। শ্রী মায়ের তিরোধানে অশান্ত স্বামী অসিতানন্দ মহারাজ কাশী পরিব্রজনে চলে যান। একদা বাংলার এক খ্যাতিসম্পন্ন জমিদার পরিবারে কষ্টি পাথরে নির্মিত একটি কালী মূর্তির পূজা অর্চনা প্রায় 3 পুরুষ ধরে চলতে থাকে। দুর্ভাগ্যক্রমে ওই জমিদারের পরবর্তী বংশধরেরা নিতান্তই অর্থ সংকটে পড়েন। নিরুপায় হয়ে মায়ের পুজো অর্চনার ভার এক ব্রাহ্মণ পরিবারের হাতে আসে। পরবর্তীকালে 1933 সালে কালী মায়ের বিগ্রহ স্বামী অসিতানন্দর কাছে আসে। এরপর তিনি মূর্তিটি কলকাতায় নিয়ে এসে শাঁখারিপাড়ায় একটি বাড়ি ভাড়া করে শাস্ত্রীয় বিধান অনুযায়ী ওইটিকে প্রতিষ্ঠিত করে এখানে মঠ স্থাপন করেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের তন্ত্র সাধনার সহায়িকা শ্রী শ্রী যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণীর নাম অনুসারে এই কালীমাতার নাম রাখা হয় শ্রী শ্রী যোগেশ্বরী কালীমাতা এবং মঠের নামকরণ হয় শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ। এই মঠ স্থাপিত হয় 1935 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে মা যোগেশ্বরীকে নিয়ে স্বামী অসিতানন্দ মহারাজ এই মঠে এসে আশ্রয় নেন। পরবর্তীকালে অগণিত ভক্তদের আর্থিক সহায়তায় এই নবনির্মিত মঠ আজকের রূপ নেয়।
এবার আপনাদের এই মঠের ছোট বাগানটা একবার দেখিয়ে দিই। এই মঠের এক মহিলা সেবায়েত কি সুন্দরভাবে গাছ থেকে ঢ্যাঁড়স তুলছে। ওনার মুখে জানতে পারলাম এই মঠের বাগানে অনেক সবজি চাষ হয়, যা মঠের ঠাকুরের ভোগে নিবেদন হয়। এখন শুধু ঢ্যাঁড়স, বেগুন আর কলমি শাকের গাছ লাগানো আছে। চলুন, এখানে খুব সুন্দর দুর্গা মণ্ডপ, সেই দুর্গা মণ্ডপটা আপনাদের দেখিয়ে দিই। এখন বন্ধ আছে, তবুও বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। সুন্দর বাগান দেখলেন তো? আমি যেখানেই যাচ্ছি আশ্রমে কিন্তু সুন্দর বাগান দেখতে পাচ্ছি, আর সব বাগানেই কিন্তু এখন ঢ্যাঁড়স আর বেগুন। এনারা বললেন অনেক রকম সবজির চাষ হয় এখানে, তো এখন খালি ভেন্ডি আর বেগুন আছে, আর কলমি শাক আছে। দাতব্য চিকিৎসালয়ের পাশ দিয়ে একটু হেঁটে বিশাল দুর্গা মণ্ডপ। এই মঠে দুর্গাপূজা খুব ধুমধাম করে পালিত হয়। চলুন, দুর্গা মণ্ডপ খোলা আছে, একবার ভেতরটা দেখে আসি। কি বিশাল দুর্গা মণ্ডপ! ডান দিকে রথের পরিচর্যা হচ্ছে আগামী 7ই জুলাই রথযাত্রা উপলক্ষে। সামনে দুর্গা মণ্ডপের মূল গর্ভগৃহ। মা দুর্গার বিসর্জনের পর মণ্ডপের বেদিতে ঠাকুর, সারদা মা ও ভগবান নারায়ণের ছবি রাখা আছে। গর্ভগৃহের ডান পাশে মায়ের মূর্তি বসানো আছে। মণ্ডপের এক পাশে দুর্গা প্রতিমা বানানোর বাঁশের কাঠামো রাখা আছে আগামী পুজোয় মায়ের মূর্তি গড়ার জন্য। দুর্গা মণ্ডপের পাশে বিশাল জায়গা জুড়ে নানান ধরনের ফলের গাছ আছে, সাথে সুন্দর পুষ্করিণী। মঠে যেদিকেই তাকাচ্ছি মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আপনাদের যদি মন টানে অতি অবশ্যই কিন্তু এই আশ্রমে একবার ঘুরে যাবেন, ঠাকুরকে দর্শন করে যাবেন, সারদা মাকে দর্শন করে যাবেন, দেখবেন আপনাদের মন তৃপ্তিতে ভরে যাবে। আমি ঘুরে ঘুরে আপনাদের চারিধারে দেখাচ্ছি মঠটা। এর আবার বৃষ্টি আসবে, কিন্তু একদম কালো মেঘ হয়ে রয়েছে। এই দেখুন, আপনাদের দেখাচ্ছি মেঘটা। মন্দিরের গর্ভগৃহ বন্ধ আছে, ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে বলে। দুপুরের ভোগ আরতি শুরু হয়ে গেছে। আজ শুভ কৃষ্ণ অষ্টমী, সেই উপলক্ষে বিশেষ হোমযজ্ঞের ব্যবস্থা হয়েছে। এই হোমের তাপ শরীরকে ছুঁলে এক আলাদা অনুভূতি হয়, যা ভাষায় প্রকাশ করা যাবে না। ঠাকুরের ভোগ গ্রহণ হয়ে গেছে, এবার সেটা ভক্তদের খাবারে মিশিয়ে প্রসাদ হিসেবে বিতরণ হবে। চলুন, আপনাদের আমি ভোগঘরটা দেখিয়ে দিচ্ছি। এই সেই কক্ষ যেখানে ঠাকুরের ভোগ খুবই নিষ্ঠা সহকারে বানানো হয়। এই কক্ষে মঠের প্রতিষ্ঠাতা স্বামী অসিতানন্দের শয়নকক্ষ। এখানে ওনার মূর্তি প্রতিষ্ঠিত, পাশে শয়নের স্থান, পাশে মঠের অন্য মহারাজদের ছবি রাখা আছে।
আপনি কি এই মঠের অনেক পুরনো শিষ্য? আমি এই মঠের অনেক পুরনো শিষ্য। আমি 1969 সালের 6ই বৈশাখ স্বামী অচিতানন্দ মহারাজজির থেকে দীক্ষা গ্রহণ করেছি এবং সেই দীক্ষা মানে আমাদের এই অক্ষয় তৃতীয়াতে এই মঠ প্রতিষ্ঠিত হয়েছিল। তো উনি আমাকে ডেকে দীক্ষা দিয়েছিলেন এবং অভিষেক করে সমস্ত কিছু করেছিলেন। তো আমি তখন থেকে এই মঠে আসি। এনাদের ব্যবহার এত ভালো যে সত্যি বলছি, আমি এক একটা মঠে যাচ্ছি, মঠে গিয়ে এত সুন্দর ব্যবহার পাচ্ছি মহারাজদের কাছ থেকে যে কল্পনার অতীত। প্রসাদ কক্ষের সামনে সুন্দর বাঁধানো পুষ্করিণী। এই পুষ্করিণীতে জুতো পরে যাওয়া নিষিদ্ধ। পুষ্করিণীর জল কাঁচের মতো স্বচ্ছ। এখন 1:14 বাজে, প্রসাদ খাওয়ার সময় হয়ে গেছে। একটু পরে প্রসাদ বিতরণ হবে। আমিও যাব প্রসাদ গ্রহণ করার জন্য। আমি বলে রেখেছিলাম, একদিন আগে আমি ফোন করেছিলাম এখানে যে আমি আপনাদের আশ্রমে যাব, যদি প্রসাদ পাই তো ওনারা প্রসাদ দেবেন বলেছেন। তো এখানে প্রসাদের কোনো নির্ধারিত মূল্য নেই, কিন্তু আপনাকে যেহেতু এইসব মঠ আশ্রম মন্দির দানের ওপর চলে, তাই আপনাকে মিনিমাম একটা কিছু দিতে হবে। যা সামর্থ্য অনুযায়ী আমি এখানে অনুদান করব। মূল মন্দিরের প্রবেশদ্বার বন্ধ হয়ে যাচ্ছে, আবার বিকেল 4টেতে খুলবে। প্রসাদ কক্ষে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। স্বামী বিমলানন্দ মহারাজ নিজে প্রসাদ বিতরণ শুরু করেছেন। আমাদের সাথে মেঝেতে অনেক দুস্থ বাচ্চারাও অন্ন সেবা গ্রহণ করছে। দেখে মন প্রাণ ভরে গেল। মারাত্মক জোরে বৃষ্টি পড়ছে। খুব তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করেছি। আমি জোরে জোরে বলছি, নইলে বাইরের যে বৃষ্টির শব্দে আমার কথা হয়তো শোনা যাচ্ছে না। তাহলে প্রসাদ গ্রহণ করার পর এবার আমি বাড়ির অভিমুখে রওনা হয়ে যাব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। কেননা আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বাড়ির গুরুজনেরা বাড়িতে বসে এই মঠ মন্দির আশ্রম দেখার একটা সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমার নাম অলোক। আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে।
আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি বলবো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, আর একটা অল অপশান আসবে, সেইটাও আপনারা প্রেস করে দেবেন। তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।